সালেহা, তোমার শাশুড়ির সাথে আমার সম্পর্কটা যেমনই ছিল মায়ার, তেমনি ছিল মুগ্ধতার। আর ছিল আমাদের দুজনার ভালোবাসার গভীরতা। আমার মনে হয় যতদিন আমার আয়ু আছে আমি তোমার শাশুড়িকে এক মুহূর্তের জন্যও ভুলে থাকতে পারবো না। এটা একদিকে যেমন ভালো লাগে, তেমনি স্মৃতিকাতরতার ওমান প্রতিদিন পুরে অঙ্গার হতে হয়। সেদিন আমার শ্বশুরের কথাগুলো শুনে মনটা খুব খারাপ হয়েছিল, কারণ আমরা ধরে নিয়েছিলাম আমার শ্বশুর মনে হয় শাশুড়ির মৃত্যুটাকে সামলে নিয়েছেন, কিন্তু বাস্তবে উনি এক মুহূর্তের জন্য আমার শাশুড়িকে ভুলতে পারেননি। বরং আমাদেরকে ভালো রাখার জন্য উনি আমাদের সাথে মিলেমিশে এতদিন ভালো থাকার অভিনয় করে গেছেন। এদিকে সেজানের ডিভোর্সের 3 বছর সময় গড়িয়ে যায়। আমার শ্বশুর চাইছেন আমরা সবাই মিলে যেন সেজানের বিয়ের ব্যবস্থা করি। রুকায়া এখন বেশ বড় হয়েছে, ও এখন ক্লাস 4-এ পড়ে। সেদিন আমি রোকায়াকে ডেকে ওর চুল আঁচড়ে দুটো বেনি করে দিয়ে বললাম, রোকায়া, তোমার একটা নতুন মা আনলে কেমন হয়? সে তোমাকে অনেক আদর করবে, মুখে তুলে ভাত খাইয়ে দিবে। মেয়েটা আসলে মনের দিক থেকে অনেক বড় হয়ে গেছে, তাই একটু গম্ভীর হয়ে বড়দের মতো করে আমায় বলল, আব্বুর তো আসলে একটা বউ দরকার, কারণ আমি মাঝে মাঝে দেখি আব্বু বারান্দায় বসে একের পর এক সিগারেট খেতে থাকে। মাঝে মাঝে অনেক রাত অবধি ঘুমায় না। অনেক সময় সকালে না খেয়ে অফিসে চলে যায়। যদিও টেবিলে নাস্তা দেওয়া থাকে, তারপরও আব্বু খায় না। আসলে আব্বুকে আদর করে বলার মতো কেউ নাই। দাদি বেঁচে থাকলে তাও হয়তো আব্বুর দিকে খেয়াল রাখতো। আমি মাঝে মাঝে আব্বুকে সিগারেট খেতে নিষেধ করি। আমার কথা শুনে তখনকার মতো সিগারেট খাওয়া বন্ধ করে, কিন্তু সকালে বারান্দায় গিয়ে দেখি পুরো বারান্দায় সিগারেটের অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এতে তো আব্বুর অনেক ক্ষতি হয়ে যাবে, তাই না? যে মেয়েটা আব্বুর বউ হবে সে তখন 24 ঘন্টা আব্বুর খেয়াল রাখতে পারবে। তুমিও তখন তাকে নতুন মা বলে ডাকতে পারবে। তাকে কি নাম ধরে ডাকবো তা পরে দেখা যাবে। তবে আমার মা বলতে আমি তোমাকেই বুঝি। তুমি আমাকে কখনো দূরে ঠেলে দিও না। ওর কথা শুনে আমার চোখ দুটো নোনা জলে সিক্ত হয়ে গেল। তারপর ওকে বুকে জড়িয়ে নিয়ে বললাম, তোকে আমি কিভাবে বলবো, তুই তো আমার শাশুড়ি মা। ও যেন আমার বুকে লেপ্টে থাকলো। মাঝে মাঝে ওকে যখন বেশি আদর করি আমি ওকে তুই বলে ডাকি। রোকায়া বলে তুই ডাকাটা নাকি বেশি আপন মনে হয়। আমি বুঝি ছোটবেলা থেকে মাকে কাছে না পাওয়াতে ও খুব আদরের কাঙাল। যদিও সাদাব মাঝে মাঝে আমার কাছে অভিযোগ করে বলে আমি নাকি ওর থেকে বেশি রোকায়াকে আদর করে থাকি। ছেলেটা এত বড় হয়েও আমার ন্যাওটা থাকতে ভালোবাসে। এবার তো ক্লাস 5-এ উঠেছে। ওর বাবা বলে, আর কতদিন ছেলেকে মামা মামাস বয় করে রাখবে? এখন তো অন্তত আঁচলের তলা থেকে বের করে ওর চোখের বাইরের দুনিয়াটা দেখতে দাও। আসলে আমি সাদাফ আর রোকায়াকে আলাদা করতে পারি না। আমার মনে হয় ওরা দুজন আমার চোখের মণি। বিশেষ করে রোকায়ার মানসিক অবস্থা থেকে আমার একটু বেশি খেয়াল রাখতে হয়। ওর মা এবার ডিভোর্স নিয়ে চলে যাওয়াতে বেশ কিছুদিন মেয়েটা মানসিকভাবে ভেঙে পড়ে। ওর মা দেশে আসার আগ পর্যন্ত আমাদের সবার মতো ও ভেবেছিল ওর টানে হলেও রুহি আবার দেশে ফিরে আসবে, কিন্তু বাস্তবতা তো অনেক বড় কঠিন। তাই আমি ওর বাবার বিয়ের ব্যাপারটা আগে বলে দেখলাম, ও কি এটা পজিটিভভাবে নেবে নাকি নেগেটিভভাবে নেবে। অনেক সময় দেখা যায় এসব ব্যাপারগুলো বাচ্চাদের মানসিকতার উপর খারাপ প্রভাব ফেলে। অবশেষে সেজানের বিয়ে ঠিক হলো। এক্ষেত্রে আমার ফুফু শাশুড়ির ভূমিকা রয়েছে। উনি কুমিল্লা থেকে বিয়ের কনের সম্বন্ধে এনেছেন। মেয়ের বাবা একজন শিক্ষক, সরকারি হাই স্কুলের শিক্ষকতা করেন। মা প্রাইমারি স্কুলের শিক্ষকতা করেন। ওরা এক ভাই এক বোন। মেয়ের নাম জরি। জরি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেছে, আর ভাইটা ঢাকা ভার্সিটিতে বোটানিতে গ্র্যাজুয়েশন করছে। মেয়েটা অবশ্য সেজান থেকে 10 বছরের ছোট হবে। এর মাঝে একদিন সেজান এসে আমায় বলল, ভাবি, আমার বিয়ে করাতে রোকায়ার মনের উপর চাপ পড়বে না তো? তোমার মেয়ের বয়স কম হলেও মনের দিক থেকে অনেক ম্যাচিওর। ও জানে ওর বাবাকে ভালো রাখতে হলে একটা বউ আনা দরকার। না ভাবি, আমার মনে হচ্ছে আমি বিয়ে করাতে মেয়েটা কষ্ট পাচ্ছে। বেশ কিছুদিন সে আমার কাছেই আসে না। তোমার মেয়ে এখন বড় হচ্ছে, তাই হয়তো লজ্জায় সংকোচে এগুলো ওর ভিতরে কাজ করছে। তাছাড়া তুমি ওকে নিয়ে এত ভেবো না তো। ওর দায়িত্ব তুমি আমার উপর ছেড়ে দাও। এবার বিয়ে করে সুখী হওয়ার চেষ্টা করো। ভাবি, আমি জানি তুমি রোকায়াকে অনেক ভালোবাসো। ও তোমাকে নিজের মায়ের মতো ভালোবাসে।
বিশেষ করে তুমি আছো বলেই আমি আমার জীবনের এত বড় সিদ্ধান্তটা আবার নিলাম। অনেকদিন পর বাড়ির মানুষগুলো আনন্দে মেতে উঠল। আমার বড় ভাসুর জামাই জামান জামান ভাই আর আয়েশা ভাবি এবং একমাত্র মেয়ে রাইমা কদিন এখানে থাকবে বলে আজ চলে এসেছে। আগামীকাল সেজানের বিয়ে। রাইমা ক্লাস 10-এ পড়ে। মাশাল্লাহ, মেয়েটা দেখতে খুব সুন্দর। ওদিকে রায়ান আর ওর বউ আসেনি, কারণ ওদের মেয়েটা আবার বেশি হট্টগোলে থাকতে পারে না। অবশ্য আমার দেবর আর যা দুজনেই এই বছর মেজর হিসেবে প্রমোশন পেয়েছে। বাবা মা দুজনেই যেহেতু সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, তাই সন্তান হিসেবে রাইমার জীবনটাও আমাদের বাকি বাচ্চাদের থেকে একটু আলাদা। যাই হোক, ওরা মিরপুর ডিএসএ থাকে। ওখান থেকে ওরা কল্যাণপুরে আমার শ্বশুর বাড়িতে বিয়ের সফল প্রোগ্রামে অংশ নিল। অবশেষে সেজানের বিয়েটা কাল হয়ে গেল। আমার ফুফু শাশুড়ি এবং চাচাতো ননদরা কুমিল্লা থেকে এসেছিল, ওরাও চলে গেল। বিয়েতে অবশ্য আমার যাওয়া হয়নি। আমি যাইনি বলে রোকায়ও যায়নি। আসলে আমার শ্বশুরকে রেখে আমার যেতে ইচ্ছে করলো না। ইদানিং বেশ শুকিয়ে যাচ্ছেন। রিসেন্ট ডায়াবেটিস ধরা পড়েছে। প্রেশার, হার্টের সমস্যা আগে থেকেই ছিল। আরমান আর আমার বড় ভাসুর, যার রাইমা সাদাফ গিয়েছে। রায়ান ওর বউ বাচ্চা সহ বিয়েতে অংশ নিয়েছে। আমি আজ খুব ভোরে উঠেছি। বাড়িতে এতগুলো মানুষের ব্রেকফাস্টের ব্যবস্থা করা মিনারা খালার একার উপর চাপ পড়ে যায়। যদিও আজ শুক্রবার, কারো অফিসে যাওয়ার তেমন তাড়া নেই, তবে নতুন বউ বাড়িতে, আজ শ্বশুরবাড়িতে ওর প্রথম দিন। ওর সম্মানে একটা জমকালো নাস্তার আয়োজন করব ভাবছি। সেজানের একটা দ্বিতীয় বিয়ে, কিন্তু ওর তো প্রথম। নতুন বউ হিসেবে ওর তো শ্বশুরবাড়ির প্রতি অনেক চাওয়া পাওয়া আছে। আমি কিচেনে গিয়ে মিনারা খালার সাথে নাস্তা বানানোর কাজে হাত লাগিয়েছি। এমন সময় শাহেদ এসে আমায় বলল, ভাবি, আপনারে চাচা ডাকে। আমিও একটু অবাক হলাম। বাবা তো কখনো উপরে ডাকেন না, নিজেই নিচে নেমে চলে আসেন। বিয়ের ঝামেলায় বাবার দিকে তেমন খেয়াল রাখতে পারিনি। শরীর কেমন আছে কে জানে। মিনারা খালাকে কাজ বুঝিয়ে দিয়ে বাবার চা নিয়ে উপরে গেলাম। দরজায় নক করতে বাবা বললেন, সালেহা এসেছ মা, ভিতরে আসো। আমি চা বাবার হাতে দিয়ে বললাম, বাবা, আপনার শরীর ঠিক আছে তো? বিয়ের ঝামেলায় আপনার দিকে তেমন খেয়াল রাখতে পারিনি। না মা, তেমন কোনো সমস্যা নাই। শায়েরটা আমার দিকে খেয়াল রেখেছিল তখন। তোমার শাশুড়ি মা মারা যাওয়ার পর থেকেই ওই তো আমার কাছে সব সময় থাকে। আমার শরীরের হাল হকিকত ওর ভালোই জানা আছে। ওনাকে কেমন অন্যমনস্ক লাগছে, তাই স্বাভাবিক করার জন্য বললাম, বাবা, এর মাঝে মাকে আর স্বপ্নে দেখেননি? অনেক দিন পর আজ রাতে ওকে দেখলাম। ওকে দেখার পর থেকে মনটা বিষাদে ভরে আছে। কেন বাবা, মা কি ভালো নেই? তোমার শাশুড়ি আল্লাহ পাকের কাছে বেশ ভালো আছে, কিন্তু আমি ভালো নেই। আমি জানি বাবা, মায়ের জন্য আপনার অনেক কষ্ট হয়, কিন্তু আজ আমার কষ্ট হচ্ছে তোমাদের জন্য। তোমাদের সবাইকে ছেড়ে আমি মনে হয় খুব তাড়াতাড়ি তোমার শাশুড়ির কাছে চলে যাব। না বাবা, এভাবে বলবেন না। আল্লাহ পাকের কাছে আমি সবসময় দোয়া করি আল্লাহ পাক যেন আপনার হায়াতে বরকত দান করেন। আমি জানি আমার ছেলে, বৌমা, নাতি নাতনি সবাই আমাকে অনেক ভালোবাসে। সেদিক থেকে আমি অনেক ভাগ্যবান। আমি কথা ঘুরিয়ে দিতে আমার শ্বশুরকে বললাম, মাকে কেমন দেখলেন বাবা? অনেক ভালো, তবে আজকের স্বপ্নটা অন্যরকম ছিল। আমি তাহাজ্জুদ পড়ে শুয়েছি, কেবল তন্দ্রা তন্দ্রা ভাব এসেছে। স্বপ্নে আমি তোমার শাশুড়িকে খুঁজে চলেছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। তারপর হাঁটতে হাঁটতে আমি খুব সুন্দর একটা বাড়ির সামনে দাঁড়ালাম। পুরো বাড়িটা নানা রকম ফুল আর ফলের গাছ দিয়ে সাজানো আছে। বাড়ির সামনে একটা বিশাল দিঘি রয়েছে, সেখানে শান বাঁধানো ঘাট রয়েছে। আমি গেট খুলে লন পেরিয়ে ওই বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। দরজাটা ভেজানো ছিল। লক করতেই তোমার শাশুড়িমা দরজা খুলে হাসি মুখে আমায় ভিতরে ডাকলো। আমি ওকে দেখে একরাশ অভিমান নিয়ে বললাম, তোমাকে আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না। বুঝেছি এখন আর তুমি আমার কথা ভাবো না, আমায় ছেড়ে একলা থাকা শিখে গেছো। ও এসে আমায় জড়িয়ে ধরে বলল, এত অভিমান হয়েছে তোমার? আসলে তুমি আসবে বলে ঘরখানা পরিপাটি করছিলাম। তুমি তো আবার অগোছালো ঘর পছন্দ করো না।
এই কথা বলে আলমারি থেকে রেশমের পাঞ্জাবি আর একটা পায়জামা বের করে আমার হাতে দিয়ে বলল, তোমার শরীরটা ঘেমে গেছে, পোশাকটা চেঞ্জ করে আসো। আমি রেশমের পাঞ্জাবি দেখে বললাম, এত দামি পোশাক তো আমি পরি না, আমার জন্য আজ না হয় একটু পরলে। আমিও ওর কথা ফেলতে পারলাম না, ওয়াশরুমে গিয়ে পোশাকটা চেঞ্জ করে আসলাম। তারপর ও সুন্দর করে আমার চুল আঁচড়ে দিয়ে বলল, তোমার মনে আছে বিয়ের পর প্রায় তোমার চুল আঁচড়ে দিতাম আমি? হ্যাঁ, আমার সব মনে আছে। তারপরও আমার চোখে সুরমা লাগিয়ে দিল, পাঞ্জাবিতে আতর লাগিয়ে দিল, আমার চোখের দিকে গভীর দৃষ্টি ফেলে বলল, আজ থেকে আমরা একসাথে থাকব। দেখো না, আমিও তোমার জন্য কত সুন্দর করে সেজেছি। শুধু খোপায় বেলি ফুলের মালাটা জড়ানো হয়নি, ওটা তুমি আমায় খোপায় জড়িয়ে দিবে। এরপর ও ফুলের মালাটা আমার হাতে তুলে দিল, আমি ওর খোপায় মালাটা পরিয়ে দিলাম। ও সাদা রেশমের সিল্কের শাড়ি পরেছে, কানে হাত কানে হাতে গলায় মনে হলো ডায়মন্ডের গহনা পরেছে। ওকে পরীর মতো সুন্দর লাগছে দেখে আমি তোমার শাশুড়ি মাকে বললাম, আজ এত সুন্দর করে কেন সেজেছ? তুমি আসবে বলে, আজ থেকে আমরা একসাথে থাকব। আমার এতদিনের অপেক্ষার আজ অবসান হলো। আল্লাহ পাক মেহেরবান, আমাদের দুজনের চাওয়া উনি কবুল করেছেন। তোমার মুখটা এমন বিমর্ষ দেখাচ্ছে কেন? তারপর আমার ঘুমটা ভেঙে গেল। এরপর ফজরের নামাজ পড়ে নিলাম। বৌমা, আসলেই তোমাদের জন্য ভীষণ কষ্ট হচ্ছে, আমার মনে হয় যাওয়ার সময় হয়ে গেছে। এরপর আমার শ্বশুর চা খেতে গিয়ে বিষম খেলেন। তারপর আমাকে ইশারায় বললেন উনি চা খাবেন না। আমি শ্বশুরের কপালে হাত দিয়ে দেখলাম কপালটা ঘেমে আছে। উনি শাহেদকে বললাম, শাহেদ, তোমার ভাইয়াদের খবর দাও, বাবা মনে হয় অসুস্থ হয়ে যাচ্ছেন। শাহেদ ওদেরকে খবর দিতে নিচে চলে গেল। আমি অনবরত কালেমা পড়তে থাকলাম। খবর পেয়ে জামান ভাই, আরমান, সেজান সবাই উপরে চলে আসলো। নতুন বউসহ বাড়ির সবাই উপরে চলে আসলো। বড় ভাইয়া ভাবি ডাক্তার বিদায় ওনারা বাবাকে হাসপাতালে নিতে চাইলেন। বাবা ইশারায় জানালেন উনি হাসপাতালে যাবেন না। বাবা নতুন বউ জরিকে কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে দিলেন। ঠোঁটের কোণায় মুচকি হাসি জমা রেখে চোখ দুটো আস্তে আস্তে বন্ধ করলেন। একজন নামাজি মানুষ যাকে আমি কোনোদিনই নামাজ কাজা করতে দেখিনি, আর শাহজাহান কিংবা সেলিমের চেয়ে অনেক বড় প্রেমিক ছিলেন আমার শ্বশুর। তাজমহলের মতো হয়তো দুনিয়াতে আমার শাশুড়ির জন্য মহল করতে পারেননি, কিন্তু মনের গহীনে অনেক বড় তাজমহল আমার শ্বশুর শাশুড়ির জন্য গড়েছিলেন। যতদিন আমার শ্বশুর বেঁচে ছিলেন শাশুড়ি মায়ের জন্য দোয়া করেছেন। হয়তো বেহেশতের বালাখানায় আল্লাহ পাক ওনাদের জন্য মহল করেছেন। সেই স্বপ্নটা আজ উনি দেখেছেন। দুনিয়ার সব মায়া কাটিয়ে আজ তিনি পরপারে রওনা দিলেন। আমার শ্বশুর শাশুড়ি দুজনেই অনেক ভাগ্য নিয়ে এই পৃথিবীতে এসেছেন। সবার কপালে এসব জুটে না। বর্তমান যুগে স্বামী স্ত্রীর মাঝে এমন গভীর প্রেম দেখা, তবে মানুষ হিসেবে ওনারা সৎ মানুষ ছিলেন। আল্লাহ পাক আমার শ্বশুর শাশুড়ি মায়ের জন্য বেহেশত নসিব করুন, এই দোয়া করি, আমিন। বিশেষ দ্রষ্টব্য, আপনারা কমেন্ট করে জানাবেন লেখাটা কেমন হলো। সবাইকে ধন্যবাদ। সকলকে ধন্যবাদ গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। পরবর্তী গল্পতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। I learned